আজকে আমি আপনাদের সামনে যে ঘটনাটা বলতে চলেছি সেটা আমার বলা ওয়ান অফ দ্য মোস্ট ইউনিক কেস বলতে পারেন। আজকের ঘটনায় একটা বই একটা কেস সলভ করবে এবং সেই বই থেকে উঠে আসা একটা ক্যারেক্টার একটা দোষীকে ধরিয়ে দিতে মেইন সাক্ষ্য প্রমাণ দেবে। আজকের ঘটনা ভারতের না, আজকের ঘটনা হচ্ছে ইউরোপিয়ান কান্ট্রি পোল্যান্ডের। আজকের ঘটনার মেইন ক্যারেক্টারই হচ্ছে খ্রিশ্চিয়ান বলে একটা ছেলে। এই লোকের বাড়ি ছিল পোল্যান্ডে, সে ওখানে একটা ক্লিনিংয়ের বিজনেস করতো। এবার ক্লিনিংয়ের বিজনেস ব্যাপারটা কি, আপনার বা আমার বাড়িতে নিশ্চয়ই ওয়াশিং মেশিন আছে। এবার সেই ওয়াশিং মেশিনে আমরা জামা কাপড় কাচাকাচি করি, কিন্তু বিদেশে অনেকে সেই টাইমটুকু পায় না যে ওয়াশিং মেশিনে জামা কাপড়টা কাচাকাচি করবে বা ওয়াশিং মেশিন নিজের বাড়িতে কিনে এনে রাখবে। তো তারা কি করে, তারা লন্ড্রিতে যায়। লন্ড্রি বলতে ক্লিনিং বিজনেস আছে যেখানে প্রচুর ওয়াশিং মেশিন রাখা থাকে এবং সেইখানে গিয়ে তারা ক্লিনিং করে, পার ঘন্টা ওয়াইজ সেখানে কিছু টাকা দিয়ে চলে আসে। তো এই রকমই একটা ক্লিনিং বিজনেস এই খ্রিশ্চিয়ানের ছিল। কিন্তু খ্রিশ্চিয়ানের বিজনেস 1999 সালের পর থেকেই কোথাও না কোথাও ডাউনফলের দিকে যাচ্ছিল এবং যখন 2001 কি 2 সাল আসে সেই সময় এই খ্রিশ্চিয়ানের বিজনেস একদম রীতিমতন ডুবে গেছে। সে ব্যাংকে গিয়ে সারেন্ডার করেছে, তার যত লোন ছিল সেগুলো সে আর চোকাতে পারবে না। তো এইভাবে তার লাইফ চলছিল। এইদিকে তার যে পার্সোনাল লাইফ আছে সেই লাইফেও প্রচুর প্রবলেম হচ্ছিল এবং সেইখানে প্রবলেমটা হচ্ছিল তার ওয়াইফের সাথে। তার ওয়াইফের সাথে প্রত্যেক দিনই ঝামেলা হতো, সে তার ওয়াইফকে ট্রিট করতো না। কিন্তু এই খ্রিশ্চিয়ান আবার তার একটা এক্সট্রা গার্লফ্রেন্ড মেনটেন করতো, সেই অবৈধ সম্পর্ক, দিকে বিজনেসের প্রবলেম, এই সমস্ত কিছু দেখে তার ওয়াইফ টাশা তার থেকে ডিভোর্স নিয়ে নেয় এবং এই ডিভোর্সের পর এই পুরো জিনিসটা খ্রিশ্চিয়ান কোনোভাবেই মেনে নিতে পারছিল না যে তার সাথে এই রকম জিনিসটা কি করে হয়। অ্যাকচুয়ালি মেইন ম্যাটার হচ্ছে মেল ইগো। সেই মেল ইগোতে ভাবে যে একটা নারী আমাকে ডিভোর্স দিয়ে চলে যাবে, এত সহজ। এবার তার হঠাৎ করে একটা জিনিস মনে হয় যে তার ওয়াইফ যেহেতু তাকে এই দুর্দশার টাইমে তাকে ছেড়ে দিয়ে চলে গেছে, সেহেতু তার ওয়াইফ টাশা নিশ্চয়ই অন্য কোনো ছেলের সাথে সম্পর্কে জড়িয়ে পড়েছে। এবার এই জিনিসটা তার মনে এমন একটা সন্দেহ জাগায় যে সে এই অর্থনৈতিক দুর্দশার মধ্যেও একটা প্রাইভেট ডিটেকটিভ হায়ার করে এবং সেই প্রাইভেট ডিটেকটিভকে টাকা দিয়ে বলে যে তোমার মেইন কাজই হচ্ছে যে আমার ওয়াইফ কোথায় যাচ্ছে, কি করছে, কার সাথে দেখা করছে, কত কি স্পেন্ড করছে, সমস্ত কিছু এসে আমাকে জানানো। এবার এই প্রাইভেট ডিটেকটিভ তার কথা মতন সেই সমস্ত কিছু করতে থাকে। সে টাশার পিছু নিতে থাকে, টাশা কোথায় যাচ্ছে, কি খাচ্ছে, কোথায় থাকছে, কোন বন্ধুর সাথে দেখা করছে, প্রত্যেকটা জিনিস প্রত্যেক দিন এই প্রাইভেট ডিটেকটিভ এই খ্রিশ্চিয়ানকে আপডেট দিতে থাকে। এইদিকে এই খ্রিশ্চিয়ান কিন্তু প্রত্যেক দিনই মদ্যপান করে, তার এক্সট্রা গার্লফ্রেন্ডও আছে, সে কিন্তু সেই দিকগুলো কখনো বিবেচনা করেও দেখেনি আর করার হয়তো তার ইচ্ছাও ছিল না। এবার একদিন প্রাইভেট ডিটেকটিভ তাকে বলে যে তোমার এক্স ওয়াইফ টাশার সাথে একজন পুরুষ মানুষ বারে পরিচয় করে তার সাথে ডেটে গেছে। এবং সেই জিনিসটা শোনার পর খ্রিশ্চিয়ান রীতিমতন রেগে যায় যে আমার এক্স ওয়াইফ অন্য কাউকে ডেট করছে, তার এত বড় সাহস হয়টা কি করে। এবং এবার সে ভাবে যে কোনো না কোনোভাবে আমাকে তো একটা প্রতিশোধ নিতেই হবে। সেই প্রতিশোধ সে কি করে নেবে। এইবার সেই প্রাইভেট ডিটেকটিভকে বলে যে ছেলের সাথে আমার ওয়াইফ টাশা ডেটিং করছে তার ব্যাপারে খোঁজখবর নাও। প্রাইভেট ডিটেকটিভ লেগে পড়ে। প্রথমেই জানা যায় যার সাথে তার ওয়াইফ মানে এক্স ওয়াইফ ডেটিং করছে তার নাম হচ্ছে দারিয়াস। এই দারিয়াস অ্যাকচুয়ালি একটা অ্যাডভার্টাইজমেন্ট এজেন্সি চালায়, ভালোই মোটামুটি পয়সা করিয়ে আছে, কোনো অসুবিধা নেই। এই সমস্ত পার্সোনাল ডিটেলস যখন এই খ্রিশ্চিয়ান পায় তখন খ্রিশ্চিয়ান প্ল্যান করে যে এই দারিয়াসের সাথে কি করে দেখা করা যায়। ইউরোপিয়ান কান্ট্রিতে একে তো পাশের বাড়ির মানুষের সাথে লোকে কথা বলে না, সেহেতু দারিয়াস যেহেতু এই খ্রিশ্চিয়ানকে কোনোভাবেই চেনে না, আবার খ্রিশ্চিয়ান এটাও বলতে পারবে না যে তুমি যে টাশাকে ডেটিং করছো সেটা আমার এক্স ওয়াইফ, আমাদের মধ্যে কয়েকদিন আগে ডিভোর্স হয়ে গেছে। তো সে ভাবে যে তার যে অ্যাড এজেন্সি আছে সেই অ্যাড এজেন্সিতে ফোন করবে অ্যাজ এ কাস্টমার হিসাবে।
এই ক্রিশ্চিয়ান একদিন সকালবেলা ফোন করলে ওই যে দারিউসের কোম্পানি আছে তার একজন কাস্টমার কেয়ার এক্সিকিউটিভ এই ফোনটা ধরে বলে যে স্যার আপনার কী প্রবলেম, কী দরকার আছে। তখন সে বলে যে আমি আমার বিজনেসের জন্য একটা ভালো মতন অ্যামাউন্টের অ্যাড রান করব, এবং সেই অ্যাড রান তখনই আমি করব যখন এই কোম্পানির যে মালিক আছে তার সাথে আমার কথা হবে, এবং তার পার্সোনাল নাম্বারটা যদি আপনারা না দেন তাহলে এই ডিলটা হবে না। এবার কাস্টমার কেয়ার এক্সিকিউটিভ তাদের উপর তো অলরেডি একটা টার্গেটের প্রেশার থাকে। তো যাই হোক, তারা কথাবার্তা বলে মালিক দারিউসের নাম্বারটা এই ক্রিশ্চিয়ানকে দিয়ে দেয়, এবং ক্রিশ্চিয়ানও এই জিনিসটাই কিন্তু চাইছিল। এবার ক্রিশ্চিয়ান সেই দারিউসের সাথে কথা বলে একটা হিউজ অ্যামাউন্টের অ্যাড সে অল ওভার পোল্যান্ডে ছাপাবে, বিলবোর্ড দেবে, এই সমস্ত কিছুর কথা ওভার দ্য ফোন দারিউস আর ক্রিশ্চিয়ানের মধ্যে হয়। এবার ক্রিশ্চিয়ান হঠাৎ করে বলে যে এইভাবে কথা বলে ঠিক সন্তুষ্টি হচ্ছে না, এত একটা বড় অ্যামাউন্টের আমি ইনভেস্ট করতে যাচ্ছি, কিন্তু কোন কোম্পানিতে, সেই মালিক কেমন, সেই ব্যাপারে যদি কিছু না জানি আমি কোথাও একটা রিস্কি ফিল করছি। তো দারিউস, তোমার সাথে কি আমি মিট করতে পারি? দারিউসও ভাবে যে এত বড় একটা ডিল হতে যাচ্ছে, আমার কোম্পানির অবস্থা পাল্টে যাবে, আমারও ফরচুন পাল্টে যাবে, তো বেটার টু বি দেখা করি। ক্রিশ্চিয়ান গাড়ি নিয়ে নির্দিষ্ট জায়গায় পৌঁছায়, দারিউস আসে, এবং তারা কথা বলতে বলতে হঠাৎই ক্রিশ্চিয়ান বলে যে চলো না আমরা একটু ড্রাইভ করতে করতে কথা বলি, আমি ড্রাইভ করতে খুব ভালোবাসি, এবং আমি শুনেছি ড্রাইভ করার দরুন যতগুলো বিজনেস ডিল হয় সেটা নাকি দু পক্ষকেই প্রফিটেবল বানায়। তো দারিউস রাজি হয়ে যায়, এবং রাজি হওয়ার পর ক্রিশ্চিয়ানের গাড়িতে উঠে পড়ে। তারা শহর থেকে বেরিয়ে যায়। শহর থেকে বেরিয়ে শুনশান রাস্তা, ইউরোপের রাস্তা এমনিই শুনশান হয়, কিন্তু এই রাস্তাটা পুরোপুরি চারিদিকে ফিল্ডে ঘেরা, তেমন কেউ একটা সেখানে যাতায়াত করে না। তো সেই রাস্তা থেকে তারা পুরো বিজনেসে টপ করার পর তারা হঠাৎই একটা ওয়্যার হাউস টাইপের জায়গা সেইখানে পৌঁছায়, এবং সেইখানে পৌঁছানোর পর দারিউস বলে যে এটা কোথায়? তখন এই ক্রিশ্চিয়ান বলে যে এটা আমারই একটা প্রপার্টি, তো এটাতে আমি কিছু একটা তৈরি করব, তো তুমি কি কোনো সাজেশন দিতে পারো? তো এই সমস্ত কথাবার্তা বলতে বলতে এই দারিউসকে সেই ওয়্যার হাউসের মধ্যে ছলে বলে কৌশলে এই ক্রিশ্চিয়ান নিয়ে চলে যায়, এবং নিয়ে চলে যাওয়ার পরেই পিছন থেকে একটা জোরে আঘাত করে, এবং জোরে আঘাতের পর যখন এই দারিউস পড়ে যায় সেই মুহূর্তে তার হাত পা সমস্ত কিছু বাদে এই ক্রিশ্চিয়ান। এবার ক্রিশ্চিয়ান আসল রূপ দেখাতে শুরু করে। প্রথমে তো দারিউস কিছুই বুঝতে পারছিল না যে হচ্ছেটা কি। তখন দারিউস বলে, ক্রিশ্চিয়ান, আমার তোমার সাথে তো কোনো শত্রুতা নেই, তুমি এই রকম কেন করছো? আমি তোমার কোন ক্ষতি করেছি? তখন ক্রিশ্চিয়ান হাসতে থাকে। তখন ক্রিশ্চিয়ান বলে যে তুমি আমার এমন একটা ক্ষতি করেছো যেটা পৃথিবীতে কোনো পুরুষ মানুষ করলে আমি এই সেম শাস্তিটা তাকে দিতাম। তখন ক্রিশ্চিয়ান বলে যে তুমি আমার এক্স ওয়াইফ তাশাকে ডেটিং করেছো। তখন দারিউস বলে, এই যে তাশা বিবাহিত সেটা তো আমি জানতামই না, তাশা আমাকে কখনো বলেইনি, আর আমরা তো ডেটিং মাত্র একবার করেছি, আমাদের মধ্যে এর থেকে বেশি কিছু হয়ও নি, তো এটা কোনো সিরিয়াস ব্যাপারও ছিল না, তো তুমি এটা নিয়ে এত ইনসিকিউর কেন হয়ে যাচ্ছ? আর তাছাড়াও তোমার আর তাশার মধ্যে তো ডিভোর্স হয়ে গেছে, তুমি তো অলরেডি বলছো তোমার এক্স ওয়াইফ। তখন ক্রিশ্চিয়ান বলে, আমাদের মধ্যে ডিভোর্স হয়ে যেতেই পারে, তা সত্ত্বেও সে আমার এক্স ওয়াইফ, তাকে আমি স্টিল ভালোবাসি, অ্যান্ড তুমি আমার ইগো হার্ট করেছো। এরপর ক্রিশ্চিয়ান এই দারিউসকে রীতিমতন মারতে থাকে, তার হাত পা বাঁধা। দারিউসের মার খাওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। একদিন হয়ে যায়, দারিউস বলে একটু জল দাও, এই ক্রিশ্চিয়ান জল দেয়নি, খাবারও দেয়নি। এইভাবে 4 দিন ওইভাবে আটকে রাখার পর যখন দারিউস নিয়ার অ্যাবাউট অর্ধমৃত, তখন দারিউসের কাছ থেকে তার ফোনটা এই ক্রিশ্চিয়ান নিয়ে এই দারিউসকে গাড়িতে তুলে কাছেই একটা নদী ছিল, সেই নদীতে দারিউসকে ফেলে দেয় হাত পা বাঁধা অবস্থায়, এবং ক্রিশ্চিয়ান ওখান থেকে এই দারিউসের ফোনটাকে নিয়ে সোজা চলে আসে। এবং এই সোজা চলে আসার পর সে ভাবে যে এই ফোনটা নিয়ে আমি কি করব। তখন সে একটা ইয়ার্কির ছলেই একটা কাজ করে, সেটা হচ্ছে একটা অনলাইন ওয়েবসাইটে গিয়ে সে ওই ফোনটাকে সেকেন্ড হ্যান্ড হিসাবে বেচে দেয়। এরপর সে একদম বিন্দাস ঘুরছে। 3 মাস কেটে গেছে,
কোনো কিছুরই কোনো খবর না। দারিউস কোথায়, এই খবরটা কেউ কোথা থেকে কোনোদিন নেয়নি। দারিউসের মা বাবা ছিল না, তার যে কাছের রিলেটিভ তারা কেউই আর পোল্যান্ডে থাকতো না, সেহেতু দারিউসের খোঁজ নেওয়ার আর কেউ ছিল না। আর হয়তো টাসার দিক থেকেও এই যে দারিউসের সাথে ডেটিংটা সেটা খুব একটা সিরিয়াস ছিল না, তো এই কারণে তাসাও হয়তো এই দারিউসের কোনো খোঁজ খবর নেয়নি। কিন্তু এর মাঝে হঠাৎই ওই নদীতে কিছু মানুষ যারা শখে ফিশিং করে তারা দেখতে পায় যে দূরে কিছু একটা জিনিস ভাসছে। কি ভাসছে? তারা যখন তাদের যে ছোট বোট আছে সেটা নিয়ে কাছে যায় তখন তারা বুঝতে পারে যে এটা একটা ডেড বডি। তারা পুলিশকে খবর দেয়, পুলিশ আসে, পুলিশ এসে সেই বডিটা উদ্ধার করে নিয়ে যায়। ময়না তদন্ত হয়, ময়না তদন্তের রিপোর্টে তার গায়ে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া যায়, তাকে খেতে দেওয়া হয়নি, আরও অনেক মেন্টাল টর্চার করা হয়েছে, সেই সমস্ত কিছু সেই বডির থেকে প্রকাশ পাচ্ছিল। পুলিশ এখন জানে না এই বডিটা কার। পুলিশ আস্তে আস্তে খোঁজ খবর নেওয়ার পর জানতে পারে দারিউস বলে একজন আছে যে 3 মাস ধরে গায়েব আছে। তার কোম্পানির যেসব এমপ্লয়ি আছে তারাও কিন্তু খোঁজ খবর নিয়েছিল, তারাও থানাতে এসে একটা জেনারেল ডায়েরি করেছিল, কিন্তু থানায় নাকি খুব একটা এই জিনিসটাকে ইম্পর্টেন্স দিয়ে দেখা হয়নি। সেহেতু দারিউসের খোঁজ পাওয়ার পর তার যত কোম্পানির এমপ্লয়ি আছে তারা আসে, তার যে শেষকৃত্য আছে সেটাও সবার সামনে হয়। এই সমস্ত কিছু কোনো কিছুই কিন্তু এই তাসা জানতো না। তো এইবার মেইন কথাই হচ্ছে এই যে ক্রিশ্চিয়ান আছে যে এই পুরো ঘটনাটা ঘটিয়েছে সে কি ধরা পড়বে, সে বেমালুম বেঁচে যাবে? 3 বছর কেটে যায়, ক্রিশ্চিয়ান বিন্দাস আছে এবং তার হঠাৎই একটা জিনিস মাথায় আসে। সে ভাবে যে আমি একটা বই লিখব এবং সেই বইটা হবে একটা ক্রাইম নোভেল, এবং সেই ক্রাইম নোভেলটা আমি কিসের উপর বেস করে লিখব? সেই ক্রাইম নোভেলটা আমি লিখব রিয়েল লাইফ ঘটনার উপর বেস করে, মানে একটা ট্রু ক্রাইম ঘটনার বেস করে সে এই একটা বই লিখবে। এবং সেই ট্রু ক্রাইম ঘটনাটা কে ঘটিয়েছে? আমি যেমন আপনাদের সামনে ট্রু ক্রাইম ঘটনা বলি, কিন্তু একটা ঘটনাও আমি ঘটাইনি, অন্য কেউ ঘটিয়েছে, সেটা তথ্য জেনে আমি আপনাদের সামনে স্টোরি হিসাবে প্রকাশ করি। এইদিকে ক্রিশ্চিয়ান নিজের স্টোরিটাই একটা বইতে প্রকাশ করবে, এবার সে বই লেখা শুরু করে। অলরেডি অনেক পাবলিশারদের সাথে সে যোগাযোগও করে, পাবলিশারদের এই গল্পটাও শোনায়। সেই সমস্ত কিছু শোনার পর পাবলিশাররা যখন গ্রিন সিগন্যাল দেয় তখন ক্রিশ্চিয়ান নিয়ার অ্যাবাউট 6 মাস ধরে একটা বই লেখে এবং সেই বইটার নাম দেয় দ্য অ্যামক। এবং এই বইটা যখন পাবলিশ হয় এই বইটা খুব একটা হিট ছিল না, 10 থেকে 12,000 কপি বিক্রি হয়। কিন্তু এখানে একটা কথা বলে রাখি, কোনো একটা রাইটার ফার্স্ট টাইমের জন্য একটা বই লিখছে, সেই ক্ষেত্রে 10 থেকে 12,000 কপি বিক্রি হওয়া একটা হিউজ অ্যাচিভমেন্ট বলা হয়। পাবলিশাররা বলে যে তোমরা আরও বই লেখো, তোমার হাতের লেখা ভালো আছে, তোমার স্টোরি ভালো আছে। তো এরপর থেকে ক্রিশ্চিয়ান ডিসাইড করে যে সে আর কোনো বিজনেস করবে না, সে এবার থেকে লেখক হয়ে যাবে, সে বই লিখবে। এবার 3 বছর কেটে যাওয়ার পর এই বই লেখা সমস্ত কর্মকাণ্ড যখন ঘটছে তখন ক্রিশ্চিয়ান মনে মনে জানে যে ঘটনাটা সে লিখেছে সেই ঘটনাটা বেসড অন ট্রু স্টোরি, এবং সে 3 বছর আগে যাকে মেরেছিল তার ব্যাপারেও কেউ খোঁজখবর নেয়নি। তো সে একটা পারফেক্ট ক্রাইম করে বিন্দাস ঘুরে বেড়াচ্ছে। এইদিকে একটা ডিটেকটিভ সে পুরনো যেসব কেস ফাইল আছে সেইগুলো ঘাঁটছে এবং সেইখানে সে একটা ফাইল দেখতে পায়। সেই ফাইলটা হচ্ছে দারিউসের ফাইল। দারিউস 3 বছর আগে মারা গেছিল। 3 বছর আগে মারা যাওয়ার আগে সে 3 মাস ধরে নিখোঁজও ছিল। তার কেসটা কেউই খুব একটা ইম্পর্টেন্সের সাথে দেখেনি। তাকে লাস্ট কল কে করেছিল, তাকে কোনো সিসিটিভিতে দেখা গেছে কিনা, এই সমস্ত কোনো কিছু রিপোর্টই কিন্তু দেখা যাচ্ছে না। এইবার ওই কেস ফাইলটা ওই ডিটেকটিভ যখন পড়ছে তখন ওই সমস্ত কিছুর মাঝে সে দেখতে পায় যে এই যে দারিউসের ফোনটা আছে, এই ফোনটা দারিউসের সাথে ছিল না। দারিউসের ফোনটা গেল কোথায়
সে একটু খোঁজাখুঁজি করতে না করতেই সেই ফাইলের মধ্যেই দারিউসের যে ফোনটা ছিল সেই ফোনের সিরিয়াল নাম্বারটা লেখা ছিল। এবার সেই সিরিয়াল নাম্বারের ফোন এখনও কি অ্যাক্টিভেট আছে, কেউ কি ইউজ করছে, সেই জিনিসটা যখন সে সার্চ করে তখন দেখতে পায় যে ওই সিরিয়াল নাম্বারের ফোনটা 3 বছর আগে কেউ একটা অনলাইনে বিক্রি করেছিল এবং সেটা কেউ কিনেও নিয়েছিল। এবার এই যে অনলাইনে কেউ বিক্রি করেছিল সেই ব্যক্তির নাম হচ্ছে ক্রিস বি। এবার এই ক্রিস বি কে, এই জিনিসটা ওই ডিটেকটিভ তো জানে না। এবার ওই ডিটেকটিভ থানাতে গিয়ে প্রত্যেকটা জিনিস পুলিশকে বলে। পুলিশ ভাবে যে হ্যাঁ, এটা তো একটা ভালোই ম্যাটার, ও তো মারা গেছে, ওকে কেউ খুন করেছে, কিন্তু এইদিকে ওর ফোনটা কেউ একটা বিক্রি করে দিয়েছে। তাহলে কে সেই ব্যক্তি, সেই কি খুনি? এই সমস্ত কিছু যখন পুলিশ তদন্ত করছে তখন দেখে যে ওই যে সিরিয়াল নাম্বারের ফোন আছে সেই ফোন নাম্বারে 3 বছর আগে যখন সে নিখোঁজ হয়েছিল তখন তাকে কি ফোন করে লাস্ট ফোন যেটা তার ফোনে এসেছিল সেটা রাস্তার ধারে যে পে অ্যান্ড ইউজ ফোন থাকে না, সেই পে অ্যান্ড ইউজ ফোন থেকেই করা হয়েছিল। আমি 2003-এর কথা বলছি কিন্তু। এবার এই পে ফোন থেকে এক্স্যাক্টলি এই দারিউসকে কে ফোন করেছিল সেটা জানার টেকনোলজি পুলিশের কাছে নেই। কিন্তু ওই ফোনটা মানে দারিউসকে ফোন করার আগে এবং পিছে কাউকে কি ফোন করেছিল সেইটা যখন পুলিশ দেখে তখন দেখে যে হ্যাঁ, 2 জন মহিলাকে ফোন করা হয়েছিল। এবার সেই 2 জন মহিলার কাছে যখন পুলিশ পৌঁছায় তখন পুলিশ তাদেরকে যখন তদন্ত করে তখন খুব একটা কিছু পায় না। কিন্তু এই দিকে সেই ডিটেকটিভের হাতে একটা ক্রাইম বুক আসে এবং সেই ক্রাইম বুক বা ক্রাইম নোভেলের নামটা ছিল দ্য অ্যামক। এবং সেই দ্য অ্যামকটা সে বেশ ইন্টারেস্টের সাথে পড়ছিল এবং সেই ইন্টারেস্টের সাথে পড়ার সময়ই সে ওই গল্পের যে মেইন ক্যারেক্টার আছে তার নামটা পায় ক্রিস বি। তখন তার মনে পড়ে যায় কয়েকদিন আগে সে দারিউসের কেসটা নিয়ে ঘাটাঘাটি করছিল, সেইখানে দারিউসের ফোনটা কেউ একটা বিক্রি করে দিয়েছে এবং যে বিক্রি করেছে অনলাইনে তার কোড নেম কী ছিল? ক্রিস বি। এটা কি কোইন্সিডেন্স? সেই ডিটেকটিভ ভাবতে থাকে। এবার পুলিশের কাছে আবার গিয়ে এই তথ্যটা দেয়। এবার পুলিশ ওই পে ফোন থেকে লাস্ট টাইম এই দারিউসকে যে ফোন করা হয়েছিল তার আগে এবং পিছনে 2 জন মহিলাকে ফোন করা হয়েছে না, সেই 2 জন মহিলার ব্যাপারে ভালো করে জানতে থাকে এবং সেই ব্যাপারে জানতে গিয়েই তারা জানতে পারে যে ওই 2 মহিলা অ্যাকচুয়ালি ক্রিশ্চিয়ান, যার কথা প্রথমেই বলেছি, সেই ক্রিশ্চিয়ানের মা আর বোন। এবার ওই যে ডিটেকটিভ যে বইটা পড়ছিল দ্য অ্যামক, সেই দ্য অ্যামকের রাইটারকে ক্রিশ্চিয়ান, তার মানে ক্রিশ্চিয়ান আন্ডার র্যাডার চলে আসে। এবার যখন দারিউসের ব্যাপারে তারা আরও জানার চেষ্টা করে তখন জানতে পারে এই দারিউস লাস্টের দিনগুলো সে একটা মেয়েকে ডেট করছিল, তার নাম হচ্ছে তাসা। এই সমস্ত কিছু জানার পর পুলিশের র্যাডারে 2 জন আসে, এক তো তাসা আর দ্বিতীয় হচ্ছে ক্রিশ্চিয়ান। এবার ক্রিশ্চিয়ানকে ডাকার আগে তারা তাসাকে ডাকে, তার কারণ ক্রিশ্চিয়ানের বিরুদ্ধে এখনও এমন কোনো কংক্রিট প্রমাণ পুলিশের কাছে নেই যে তাকে তারা জেলে পাঠাতে পারবে। তাকে ধরে যদি কোনোভাবে ছেড়ে দেওয়া হয় সে তো পালাতেও পারে। তো এই কারণে তাসাকে পুরো ব্যাপারটা জানানো হয়, তাকে ইন্টারোগেট করা হয়, সে খুনে আছে কি নেই সেই ব্যাপারে দেখা হয়। তাসা সেই দিকে পুরো ক্লিয়ার, কিন্তু বলা হয় যে তোমার যে এক্স হাজব্যান্ড আছে সে কি এই ম্যাটারটা করতে পারে। এবার সে এই ব্যাপারে খুব একটা কিছু বলতে পারছিল না। তখন তাকে তার এক্স হাজব্যান্ড ক্রিশ্চিয়ানের লেখা ক্রাইম নোভেল দ্য অ্যামক নামক বইটা পড়তে দেওয়া হয় এবং এই দ্য অ্যামক নামক বইতে ক্রিস বি বলে একটা ক্যারেক্টার আছে এবং আর একটা ক্যারেক্টার আছে, সেটা হচ্ছে সোনিয়া। এবং এই সোনিয়ার ক্যারেক্টারটা যখন সে পড়ে সে অবাক হয়ে যায়। সে তখন ভাবে যে এই ক্যারেক্টারটা যেন আমার যে এক্স হাজব্যান্ড ক্রিশ্চিয়ান আছে তাকে কপি করে লেখা হয়েছে এবং পরবর্তী আর একটা যে পুরুষের নাম মেনশন করা হয়েছে এই নোভেলে সেইটা তো দারিউসের সাথে অনেকটা মিল খাচ্ছে। তখন এই তাসা পুলিশকে বলে যে যেদিন আমি এই দারিউসের সাথে ডেটে গেছিলাম তার পরের দিনই আমার এক্স হাজব্যান্ড কোথা থেকে না কোথা থেকে খবর পায় যে আমি একজনকে ডেট করছি। তো আমার বাড়িতে আসে,
আমার সাথে খুব বাজে ব্যবহার করে, মারপিট করে, ঝামেলা করে, চিৎকার চেঁচামেচি করে। তারপর থেকে আমি ওর থেকে যতটা পারি দূরে থাকি। ও রীতিমতন একটা সাইকো টাইপের মানুষ হয়ে গেছিল। ডিভোর্সের পর, বিজনেসের লসের পর, এইদিকে আবার সে গার্লফ্রেন্ডও মেনটেন করতো। এবং এই জিনিসটা শোনার পর পুলিশ প্রত্যেকটা জিনিস যখন পয়েন্ট টু পয়েন্ট এক এক করে লাইনে রাখছে, তখন সেই লাইনটা সোজা গিয়ে নির্দেশ করছে যে দারিউসকে মেরেছে এই ক্রিশ্চিয়ান। এই ক্রিশ্চিয়ানের ব্যাপারে সমস্ত এভিডেন্স কালেক্ট করা হয় এবং এভিডেন্স কালেক্ট করার পর পোল্যান্ডের পুলিশ ক্রিশ্চিয়ানকে অ্যারেস্ট করে। এবং ক্রিশ্চিয়ানকে অ্যারেস্ট করার পর, সমস্ত প্রমাণ তার সামনে রাখার পর, সমস্ত কিছু জানার পর, ক্রিশ্চিয়ান ইন দ্য লাস্ট এই ক্রাইমটা সে স্বীকার করে নেয়। সে পুলিশ স্টেশনে বলে যে আমার ওয়াইফ কি করে অন্য একজনকে ডেট করতে পারে। পুলিশ তখন বলে ওটা তো তোমার ডিভোর্স হওয়া এক্স ওয়াইফ, সে তো ডেট করতেই পারে। সে তখন চুপ করে থাকে। পুলিশ তখন বুঝতে পারে ক্রিশ্চিয়ানের যে মেল ইগো আছে সেই ইগোতে লেগেছিল যে সে আমাকে ডিভোর্স দিয়ে দিয়েছে, ডিভোর্স দিয়ে সে আবার খুশি থাকছে। সে খুশিতে থাকছে কেন, সেটাই তার অসুবিধা ছিল। এইদিকে বিজনেসের লসও ছিল, কিন্তু সে আবার তার যে ফল্ট, সে যে তার ওয়াইফের সাথে চিটিং করেছে, সেই জিনিসটাও খুব একটা মানতে চাইতো না। তো যাই হোক, তাকে কোর্টে তোলা হয়। ট্রায়াল চলে 1 বছর এবং এই 1 বছর ট্রায়াল চলার পর 2007 সালে কোর্ট থেকে তাকে 25 বছরের সাজা শোনানো হয়। আচ্ছা, এই ঘটনাটা আমি যখন না বলছি, এই যে বলাটা শেষ হলো, আমি একটা জিনিস ভাবছি, আমিও তো বা আপনিও তো অনেক ক্রাইম নোভেল পড়েছেন। তো এমনও তো হতে পারে যে কোনো একটা লেখক সে সেই ক্রাইমটা কোনোভাবেই কিছুতে করেছে, বা তার কাছের কোনো মানুষ সেই ক্রাইমটা করেছে এবং সেটার থেকেই ইন্সপায়ার হয়ে সে একটা বই লিখেছে। হতে পারে কি পারে না, বাস্তবে তো হয়েই গেল। ঘটনাটা তো শুনলেনি, 10-12 হাজার মানুষ তার বইটা তো কিনে পড়েছিল। তারা তো ভেবেছিল যে এই ক্রিশ্চিয়ান খুব একটা ভালো বই লিখছিল এবং সে এবার থেকে তো প্ল্যানই করেছিল সে আর ব্যবসা করবে না, সে বই লিখবে, সে ক্রাইম নোভেল লিখবে। তো সে কি আর একটা মার্ডারের প্ল্যান করছিল? এটা কিন্তু হতেই পারে। তো যাই হোক, ক্রিশ্চিয়ান 2007 সাল থেকে 2024 সাল, এত বছর সে স্টিল জেলে আছে। তো এই ছিল আজকের একটা ভেরি ভেরি ইন্টারেস্টিং অ্যান্ড ইউনিক হলিউড টাইপের একটা সাইকোলজিক্যাল থ্রিলার ট্রু ক্রাইম ঘটনা। তো এইরকম রিয়েল লাইফ ভেরি ইন্টারেস্টিং ট্রু ক্রাইম ঘটনা স্টোরি ফরম্যাটে যদি আমার কাছ থেকে শুনতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আজকের ঘটনা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন এবং বন্ধুদের গ্রুপে অবশ্যই শেয়ার করে দেবেন। ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কোনো এক ভেরি ইন্টারেস্টিং ট্রু ক্রাইম ঘটনার সাথে।